আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত অ্যাডভোকেট এনরোলমেন্ট পরীক্ষার এ পর্বে আমি মোহাম্মদ মহিউদ্দিন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এ পর্বে রয়েছে প্রফেশনাল এথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস। অর্থাৎ অ্যাডভোকেট এনরোলমেন্ট পরীক্ষার জন্য যে 6টি গ্রুপে সিলেবাসটি বিভক্ত করা হয়েছে, সেই 6টি গ্রুপের এফ গ্রুপ অর্থাৎ গ্রুপ এফে যে টপিকসটি রয়েছে সেটি হচ্ছে প্রফেশনাল এথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস। এই টপিকসের উপরে এমসিকিউয়ে 5 মার্কের 5টি প্রশ্ন থাকে এবং লিখিত পরীক্ষায় 10 মার্কের প্রশ্ন থাকে। তো আমরা এই টপিকসের উপরে আজকে আলোচনা করব। এটি একটি ধারাবাহিক আলোচনা। এই আলোচনা মনোযোগ দিয়ে শুনলে আশা করি খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো দিতে সক্ষম হব আমরা। ওকে, তাহলে আর বেশি না বাড়িয়ে আমরা চলে আসি টপিকসের মূল আলোচনায়। প্রফেশনাল ইথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস। এই টপিকসের উপরে বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি এভাবে সাজানো রয়েছে। প্রথমেই লিগ্যাল প্রফেশন অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ আইন পেশা এবং সামাজিক দায়বদ্ধতা। লয়ার্স অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট অর্থাৎ আইনজীবী এবং জনস্বার্থ। কনফিডেন্সিয়ালিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ এ লয়ার অর্থাৎ একজন আইনজীবীর গোপনীয়তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। ওথ অফ অ্যান অ্যাডভোকেট অর্থাৎ একজন আইনজীবীর শপথ। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট অর্থাৎ পেশাগত আচরণ এবং শিষ্টাচার। কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অফ দ্য বাংলাদেশ বার কাউন্সিল অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলের গঠন এবং কার্যাবলী। ডিফারেন্স বিটুইন বার কাউন্সিল অ্যান্ড বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য। কনস্টিটিউশন, জুরিসডিকশন অ্যান্ড প্রসিজার অফ বার কাউন্সিল ট্রাইব্যুনাল অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন, অধিক্ষেত্র এবং কার্যাবলী। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 এটি একটি আইন। এই আইনটি দ্বারা বাংলাদেশের সকল আইনজীবীদের নিয়ন্ত্রণ করা হয়। এটি বাংলাদেশের সকল আইনজীবীদের একটি সংবিধান বলা চলে। দেন লিগ্যাল ডিসিশনস অ্যান্ড ল রিপোর্টস আইনানুগ আদেশাবলী এবং প্রতিবেদনসমূহ। এই টপিকসগুলোর উপরে আমাদের আলোচনা থাকবে। আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি বার কাউন্সিলের পরীক্ষাগুলোর উত্তর দিতে খুব সহজ হবে। প্রথম টপিকসটি লিগ্যাল ডিসিশনস অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস অর্থাৎ আইন পেশা এবং সামাজিক দায়বদ্ধতা। এর উপরে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট ইন বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 অর্থাৎ এই যে আইনটি, এই আইনটিতে যে চ্যাপ্টার রয়েছে পেশাগত আচরণ এবং শিষ্টাচার সম্পর্কে, এই পুরো আইনটির মধ্যে 4টি অধ্যায় রয়েছে এই পেশাগত আচরণ বিধির উপরে এবং এই 4টি অধ্যায়ের মধ্যে বিধি রয়েছে অর্থাৎ রুলস 42, বিধি রয়েছে 42টি। তাহলে এখানে স্মরণ রাখার বিষয় হচ্ছে যে পেশাগত আইনজীবীদের পেশাগত আচরণ বিধির উপরে এই আইনে কতটি চ্যাপ্টার রয়েছে? চ্যাপ্টার রয়েছে 4টি অর্থাৎ অধ্যায় রয়েছে 4টি
এবং কতটি বিধি রয়েছে? 42টি। এখান থেকে প্রশ্ন হতে পারে আইনজীবীদের পেশাগত আচরণ বিধি সম্পর্কে কোন আইনে লিপিবদ্ধ আছে? উত্তর হবে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা 1972। এখানে আরও একটি প্রশ্ন হতে পারে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা 1972-এ আইনজীবীদের পেশাগত আচরণ বিধির কয়টি অধ্যায় আছে? উত্তর হবে 4টি। নেক্সট আরেকটি কোশ্চেন হতে পারে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা 1972-এ আইনজীবীদের পেশাগত আচরণ বিধির কয়টি বিধি আছে? 42টি। আমরা প্রাথমিক আলোচনায় দেখেছি এই পেশাগত আচরণ এবং বিধি সম্পর্কে যে 4টি অধ্যায় রয়েছে এবং এই 4টি অধ্যায়ের মধ্যে 42টি বিধি রয়েছে। অত্যন্ত সহজ প্রশ্ন, শুনলে মনে থাকে, পড়লে অনেক সময় মনে থাকে না, তাই আজকে শোনার এই ব্যবস্থা। নেক্সট টপিকস হচ্ছে লয়ার্স অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট, আইনজীবী এবং জনস্বার্থ। এই বিষয়ে আলোচনা করা হয়েছে 4র্থ অধ্যায়, দ্যাট মিন্স চ্যাপ্টার 4। এখান থেকে প্রশ্ন হতে পারে বাংলাদেশ বার কাউন্সিল এর অর্ডারের কোন অধ্যায়ে জনসাধারণের প্রতি আইনজীবীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে? উত্তর 4র্থ অধ্যায়। শুধু দর্শক মণ্ডলী, মনে রাখতে হবে কোন অধ্যায়ে জনসাধারণের প্রতি আইনজীবীর দায়িত্ব। 4র্থ অধ্যায়। নেক্সট টপিকস হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অব এ লয়ার। একজন আইনজীবীর গোপনীয়তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা এ সম্বন্ধে 4টি অধ্যায় রয়েছে। সেই 4টি অধ্যায়ের প্রথম অধ্যায়ে আচরণ একজন আইনজীবীর প্রতি, অর্থাৎ একজন আইনজীবী অন্য একজন আইনজীবীর সাথে কি রকম আচরণ করবে, এই চ্যাপ্টার 1-এ 1 নম্বর অধ্যায়ে সে সম্পর্কে বলা হয়েছে। এই 1 নম্বর অধ্যায়ে 11টি বিধি রয়েছে দর্শক মণ্ডলী, এটিও মনে রাখার বিষয়। 1 নম্বর অধ্যায়ে 11টি বিধি রয়েছে এবং এটি কি সম্বন্ধে? একজন আইনজীবীর সাথে একজন আইনজীবীর আচরণ কিরকম হওয়া উচিত সে সম্বন্ধে। দ্বিতীয় অধ্যায়ে 14টি বিধি রয়েছে, এটি হচ্ছে কোনো আইনজীবীর তার মক্কেলের সাথে কিরকম আচরণ করবে, অর্থাৎ কন্ডাক্ট উইথ ক্লায়েন্ট। চ্যাপ্টার 3-তে অর্থাৎ অধ্যায় 3-এ 9টি বিধি রয়েছে। এখানে আলোচনা করা হয়েছে আদালতের প্রতি একজন আইনজীবীর আচরণ কিরকম হবে, কন্ডাক্ট উইথ কোর্ট। চ্যাপ্টার 4-এ অর্থাৎ 4র্থ অধ্যায়ে এখানে 8টি বিধি রয়েছে। এখানে আলোচনা করা হয়েছে একজন আইনজীবী কিভাবে জনগণের সাথে আচরণ করবে, অর্থাৎ কন্ডাক্ট উইথ পাবলিক। এখান থেকে প্রশ্ন হতে পারে অন্যান্য অ্যাডভোকেটদের সাথে আচরণ কোন অধ্যায়ে? প্রথম অধ্যায়। এই অধ্যায়ে কয়টি বিধি আছে? 11টি বিধি। দেন প্রশ্ন হতে পারে আদালতের কর্মসময়ের পর যে কোনো জরুরি বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট বিচারকের সাথে যোগাযোগ করার পন্থা কি? পন্থা হচ্ছে প্রতিপক্ষের আইনজীবীকে সাথে নিয়ে বিচারকের সরকারি কামরায় দেখা করা। প্রশ্ন, একের অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে মামলা পরিচালনার অধিকার থাকবে কার? উত্তর, নিযুক্ত অ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র। দেন কন্ডাক্ট উইথ ক্লায়েন্ট, অর্থাৎ মক্কেলের সাথে আইনজীবীর আচরণ কীরকম হওয়া উচিত সে সম্বন্ধে আমরা আগেই বলেছি দর্শক মণ্ডলী। দ্বিতীয় অধ্যায়ে এ সম্বন্ধে আলোচনা রয়েছে। প্রশ্ন হতে পারে মক্কেলের সাথে আচরণ কোন অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়। উত্তর, এই দ্বিতীয় অধ্যায়ে কয়টি বিধি আছে? উত্তর হচ্ছে 14টি। একটি সম্পত্তির নিলাম বিক্রয়ে একজন অ্যাডভোকেট কোনো পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি কি করবেন? উত্তর, সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবে না। প্রশ্ন হতে পারে
একজন অ্যাডভোকেট মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোনো অ্যাডভোকেটকে অর্পণ করবে কখন? উত্তর হবে যদি তাকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয় কোনো দলিলের হেফাজত বিষয়ে। অর্থাৎ কোনো দলিলের হেফাজত বিষয়ে যদি কোনো মক্কেলের পক্ষে ওই অ্যাডভোকেটকে সাক্ষ্য প্রদান করতে হয়, তখন সে অন্য কোনো অ্যাডভোকেটকে দায়িত্ব অর্পণ করতে পারবে। কন্ডাক্ট উইথ কোর্ট, অর্থাৎ অ্যাডভোকেটের আচরণ একটি আদালতের সাথে কিরকম হওয়া উচিত, এ সম্বন্ধে প্রশ্ন হতে পারে। প্রশ্ন: আদালতের সাথে আচরণ কোন অধ্যায়ে? উত্তর: তৃতীয় অধ্যায়ে। প্রশ্ন: তৃতীয় অধ্যায়ে কয়টি বিধি আছে? 9টি। নেক্সট কোশ্চেন। প্রশ্ন: একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো ন্যায় বিচার নিশ্চিত করা। অর্থাৎ যিনি পাবলিক প্রসিকিউটর থাকবেন মামলায়, যিনি ক্রিমিনাল কেসগুলোতে যিনি সরকারি উকিল থাকেন, তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর। এই পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো কি? উত্তর: ন্যায় বিচার নিশ্চিত করা। কন্ডাক্ট উইথ পাবলিক, অর্থাৎ জনগণের সাথে আচরণ। জনগণের সাথে আচরণ সম্বন্ধে প্রশ্ন: আদালতের সাথে আচরণ কোন অধ্যায়ে? দর্শক মণ্ডলী, এখানে লেখা একটু ভুল এসেছে। এখানে হবে জনগণের সাথে আচরণ কোন অধ্যায়ে? উত্তর হবে চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে কয়টি বিধি আছে? চতুর্থ অধ্যায়ে 8টি বিধি আছে। সুতরাং আমরা যদি এই যে আইনজীবীর আচরণ সম্পর্কে 4টি অধ্যায়, এই 4টি অধ্যায় সম্পর্কে আমরা যদি একটু সংক্ষেপে বলি, তাহলে অধ্যায় 1-এ বিধি আছে 11টি, দ্বিতীয় অধ্যায়ে 14টি, তৃতীয় অধ্যায়ে 9টি, চতুর্থ অধ্যায়ে 8টি। এবং প্রথম অধ্যায়ে আচরণ সম্পর্কে প্রথম অধ্যায়ে অ্যাডভোকেটের সাথে আচরণ সম্পর্কে বলা হয়েছে। এরপরে দ্বিতীয় অধ্যায়ে মক্কেলের সাথে আচরণ সম্পর্কে বলা হয়েছে। তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে কোর্টের সাথে কিরকম আচরণ থাকবে সে সম্বন্ধে। এবং চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে জনগণের সাথে একজন অ্যাডভোকেটের আচরণ কিরকম হবে। নেক্সট আলোচনা, এখানে আমরা একটু কারেকশন করে দেওয়াটা উচিত হবে। এখানে হবে মক্কেলের সাথে, রাইট। এবার আমরা চলে আসি নেক্সট আলোচনায়। দেখি, প্রশ্ন হতে পারে, কেবল অপর পক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে কোনো পক্ষ মামলা করতে ইচ্ছুক, এক্ষেত্রে একজন অ্যাডভোকেটের দায়িত্ব কি? উত্তর হচ্ছে মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবে। শুধু দর্শক মণ্ডলী, বেশি সময় নিয়ে বিরক্তির কারণ হতে চাই না বিধায় আজ এ পর্যন্তই আজ শেষ করছি। এভাবে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। পরবর্তী আপডেট অটোমেটিক্যালি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।